কিন্তু ভিন্ন, উদ্দেশ্য এবং আচরণ ভিন্ন। তোমরা যারা প্রশিক্ষণ নিতে এসেছো, তোমাদের প্রতি অনুরোধ জানাবো, নিজেকে প্রশিক্ষার্থীর পরিচয় দিতে হবে। প্রশিক্ষণ যিনি দিবেন উনি প্রশিক্ষণ দিচ্ছেন, তুমি তোমার সিটে বসে আছো, ওনার বক্তব্যগুলোই যা শুনছো, কিন্তু ওনার বক্তব্যের উদ্দেশ্যটা কি, ওনার প্রশিক্ষণের মূল টার্গেটটা কি, বিষয়টা যদি ক্যাপচার করে তুমি নিজে গ্রহণ করতে না পারো, তাহলে সাধারণ প্রোগ্রাম এবং প্রশিক্ষণ কর্মশালার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সাধারণ প্রোগ্রামের জন্য কিন্তু এত কষ্ট করে আহ্বায়ক কমিটি বিগত 20 দিন কষ্ট করে এই প্রোগ্রামের আয়োজন করে নাই। তোমরা এতদিন যারা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কর্মী ছিলে, শুধুমাত্র কর্মী হিসেবে ছিলে। আজকে যারা প্রশিক্ষণ কর্মশালায় এসেছো, প্রশিক্ষণ নেওয়ার পরে আজকে থেকে তোমরা শুধু কর্মী নয়, আজকে থেকে তোমরা সুশিক্ষিত এবং প্রশিক্ষিত সেনাকর্মী। যারা প্রশিক্ষিত সেনাকর্মী তারা এবং যারা শুধুমাত্র সেনাকর্মী, তাদের মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে দ্বিতীয় হিজরির বদরের ময়দান। ঐতিহাসিক বদরের যুদ্ধে কাফেরের পক্ষ ছিল প্রায় 1000 জন, এরা সবাই ছিল যোদ্ধা। মুসলমানদের পক্ষ ছিল, তারা ছিল 313 জন, তারাও ছিল যোদ্ধা। ওরা ছিল শুধু যোদ্ধা, এরা ছিল প্রশিক্ষিত যোদ্ধা। তো 313 জন প্রশিক্ষিত যোদ্ধা হওয়ার কারণে 1000 জনের সাথে পরাজিত, 1000 জনকে পরাজিত করতে কুণ্ঠাবোধ করে নাই। তো তোমরা যারা আজকে প্রশিক্ষণ নিতে এসেছো, তোমরা যদি সত্যিকার অর্থে প্রশিক্ষণটা নিতে পারো, তাহলে আগামীতে এই সীতাকুণ্ডের প্রত্যন্ত অঞ্চলে এই যে আমাদের কিছু করে আমাদের সভাপতি বললেন 2019 সালের নির্বাচন হয়তো শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরে নির্বাচনের একটি আভাস পাওয়া যাচ্ছে। যদি ডিসেম্বরে নির্বাচন হয়, বাংলাদেশের বিভিন্ন বড় দলগুলো যদি সীতাকুণ্ডে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে যে ফলাফল অর্জন করতে পারবে, তোমরা আজকে যারা এখানে উপস্থিত, তোমরা যারা প্রশিক্ষণ নিয়ে যাবা, প্রশিক্ষিত কর্মী হবা, তোমাদের পরিশ্রমের বিনিময়ে তার চেয়ে 10 গুণ বেশি সুফল তোমরা সীতাকুণ্ডের জমিনে বয়ে আনতে পারবা। তোমরা কি আমার কথা বিশ্বাস করো? সেই বিশ্বাসের জ্বলন্ত প্রমাণ হচ্ছে সোনাইছড়ি ইউনিয়ন নির্বাচন। ইউনিয়ন নির্বাচনে বিভিন্ন দল থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করেছিল, আমাদের পক্ষ থেকে আমরাও খরচ করেছিলাম। তারা খরচ করেছিল তরল টাকা, আমরা খরচ করেছিলাম তরল পদার্থ ধান। আমরা খরচ করেছিলাম পরিশ্রম, তারা খরচ করেছিল টাকা। সে পরিশ্রম এবং টাকার বিনিময়ে সুফল কতটুকু এসেছে নির্বাচনের দিন 11টার মধ্যেই তোমরা নিশ্চয় জেনেছ। তো তোমাদের প্রতি অনুরোধ জানাবো, যারা প্রশিক্ষণ নিতে এসেছো, খুব নিজের মাইন্ড, নিজের শরীর এবং মননকে একেবারে ধীর স্থির করে ফেলো। আজকের প্রশিক্ষণের প্রতিটি প্রশিক্ষণ, প্রতিটি কথা, প্রতিটি বক্তব্য তোমরা অনুধাবন করার চেষ্টা করবা। যে কথাটা মনে করবা তোমাকে খুব করে রাখার প্রয়োজন, ওটা তোমাদের হাতে হাতে নিশ্চয়ই কাগজ গিয়েছে, কলম গিয়েছে, তোমরা ওটা কোট করে রাখবা। তবে প্রত্যেকটা কথা যদি কোট করে রাখো, তাহলে কিন্তু ওনার প্রশিক্ষণ তোমরা নিতে পারবা না। তো তোমাদেরকে অনুযায়ী প্রথমে ওনার কথাটা অনুধাবন করার চেষ্টা করো। ওনার প্রশিক্ষণটা অনুধাবন করে যেই বিষয়টা কোট করার প্রয়োজন, ওটাই তুমি কোট করে রাখবা, ঠিক আছে? এবং আজকে যারা প্রশিক্ষণ নিবা, সবার ডাটা তো আমাদের হাতে থাকবে। আগামীতে উপজেলার যে কোনো প্রোগ্রামে আজকের প্রশিক্ষণ কর্মশালা থেকে কিন্তু তোমাদের কাছে প্রশ্ন করা হবে। ওইখান থেকে কমপক্ষে 10 জন কর্মীকে কিন্তু আমরা পুরস্কৃত করব। ওখান থেকে আমি সেক্রেটারি বলছি, ওইখান থেকে 10 জন কর্মীকে আমরা পুরস্কৃত করব। তো আজকের যারা প্রশিক্ষণ নিচ্ছ, বিষয়টা ওভাবেই প্রশিক্ষণটা নেবা, যাতে আজকে প্রশিক্ষণ নিলাম, মাহফিলের মধ্যে শুনলাম, যাওয়ার আগে চলে গেল, ঠিক এভাবে না হয়। আজকের প্রশিক্ষণ আগামীতে তুমি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সীতাকুণ্ড উপজেলার সভাপতি হওয়ার যে যোগ্যতা দরকার, সেই যোগ্যতা আজকের প্রশিক্ষণ থেকে তোমরা নিবা, সে আশাটুকু ব্যক্ত করব। আমাদের উপজেলা সম্মানিত সভাপতি তোমাদেরকে একটি অনুরোধ জানিয়েছে, আমাদের রাঙ্গামাটি বান্দরবান সেনাকর্মীদের সাহায্যার্থে তোমাদেরকে যার যে অবস্থা সেখান থেকে সাহায্য করবা। উপজেলার সম্মানিত অর্থ সম্পাদক রয়েছেন, সভাপতি রয়েছেন, ওনাদের বরাবরে যোগাযোগ করে ওনাদের হাতে তুমি যেটাই পারো, তুমি যদি প্রয়োজনে 50 টাকা পারো, 50 টাকা পাঠাবা বিকাশ করে কিংবা হাতে নিয়ে। 50 টাকাটাও তুমি বলতে পারবো, আমি আমার সেনাকর্মীর জন্য 50 টাকা আমি খরচ করেছি, আমার ঈদের জামার টাকা থেকে আমি 50 টাকা খরচ করেছি, সেটাই যাতে বলতে পারো। 50 টাকা হোক, 20 টাকা হোক, যেভাবে পারো আমাদের উপজেলা এবং অর্থ সম্পাদকের বরাবর তোমরা পৌঁছে দেবা, যাতে আমরা একটা ফল গঠন করতে পারি। সে আশায় ব্যস্ত থাকবে। এবং
আজকে সম্মানিত প্রশিক্ষক, আমি ওনার ধন্যবাদ জ্ঞাপন করছি। এই সময়টা হচ্ছে ওনাদের ব্যস্ততার সময়, সবাই ভার্সিটি ভর্তি যুদ্ধ নিয়ে ব্যস্ত, ওনারা ওনাদেরকে যুদ্ধ করে ফেলছেন ভার্সিটির জন্য। সেই মুহূর্তে ওনাদেরকে আমরা আহ্বান জানিয়েছি, ঠিক ওই প্রান্ত থেকে এই প্রান্তে এসে উনি সাড়া দিয়েছেন, তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সুগন্ধ জেলা পরিবারের পক্ষ থেকে ওনার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আজকের প্রশিক্ষণ কর্মশালা সফল এবং সার্থক করার জন্য আহ্বায়ক কমিটি যথেষ্ট কষ্ট করেছেন, আমি দেখেছি। ওনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, পৃথিবীর যত মানব পরামতবাদ সবগুলো নিপাত, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা মারহাবা, সবাই উচ্চ আওয়াজে বলুন মারহাবা। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সীতাকুণ্ড উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক ছাত্রনেতা হাফেজ ইকবাল হাসান জাহিদ ভাইকে। আপনাদের সম্মুখে এখন যিনি প্রশিক্ষণ নিয়ে আসবেন, আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা কোনো প্রকার পার্শ্ব আলাপ করবেন না। আপনাদেরকে যেটা বলা হবে, প্রশিক্ষক যিনি যেটা বলবেন আপনারা সেটা করার চেষ্টা করবেন এবং মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহসভাপতি এবং হাটহাজারী শাখার সম্মানিত ইউসিসির সম্মানিত পরিচালক মেধাবী মুখ ছাত্রনেতা মোহাম্মদ নুরুল করিম তারেক ভাইকে। আমি ভাইয়াকে নির্দিষ্ট বিষয়ের উপর বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ওনার বক্তব্যের বিষয় হলো বক্তব্য দেওয়ার কৌশল। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সীতাকুণ্ড উপজেলা শাখার সম্মানিত সাবেক সভাপতি এবং যুব সেনার সম্মানিত সদস্য সচিব ছাত্রনেতা মোহাম্মদ সাকাবাত হোসেন। আমি ওনাকে প্রশিক্ষকের আসন গ্রহণ করার জন্য গুরুত্বভাবে অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করছেন বিশ্ব মেধাবী মুখ ছাত্রনেতা মোহাম্মদ নুরুল করিম তারেক। আমি ভাইকে বক্তব্য দেওয়ার কৌশলের উপর বক্তব্য দেওয়ার জন্য গুরুত্বভাবে অনুরোধ জানাচ্ছি। জবান হরকের রহাইদার মোরাজ খালিদপুর সেপারে কাছগড় রচিত বাতিলের জিন্দা করার আমরণ করব জিহাদ। ছাত্র সেনা জিন্দাবাদ, ছাত্র সেনা জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বৃহত্তর সীতাকুণ্ড উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই উপজেলা ট্রেনিং ক্যাম্প মাহফিলে উপস্থিত প্রিয় ভাজন সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, যুববৃন্দ, সীতাকুণ্ড উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক, প্রিয় ভাজন অনুষ্ঠান সঞ্চালক, আমার সামনে উপস্থিত বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, ওজন কর্মীর তরুণ শ্রেণীর ভাইরা এবং নায়কের আওয়াজ যতটুকু যাচ্ছে, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে আজকের এই দলীয় বহার মধ্যে আপনাদের সাথে এসে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সাথে সাথে লাখ কোটি দরকে সালাম পেশ করছি তাজদারে মদিনা হুজুর নূর আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজে তাকে সেই সাথে সালাম পেশ করছি আদম সদুল্লাহ হতে সাল্লাল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া کرام সাহাবায়ে کرام তাবিঈন তাবিঈন আইনে মুস্তাহিদিন আওলিয়া কামিলিনগণকে সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি
বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মতাদর্শকে সারা বিশ্বের বুকে, বিশেষ করে এশিয়ার জমিনের এই বাংলার অঞ্চলে সুপ্রতিষ্ঠিত করার জন্য যারা বুকের তাজা রক্ত দিয়ে এই সুন্নিয়তকে প্রতিষ্ঠায় অবদান রেখেছেন, সেই সমস্ত শহীদানগণকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ইতিহাসে করবেন, এর অতিরিক্ত প্রয়োজন নেই। আমার পূর্ববর্তী বক্তা বিষয়ে বলেছিলেন, প্রশিক্ষণার্থী যারা রয়েছেন তাদেরকে যে বিষয়গুলা দেওয়া হবে, তাদের কিছু আচরণ অবশ্যই অন্যদের থেকে আলাদা। যারা শুধু প্রোগ্রামে এসেছেন দাওয়াত নিয়ে, আবার প্রোগ্রাম থেকে চলে যাবেন হয়তো প্রোগ্রামের তাবরকাত গ্রহণ করে, তারা ছাড়া যারা প্রশিক্ষণ নিতে এসেছেন তাদের মধ্যে অবশ্যই কিছুটা পার্থক্য থাকবে। আমার প্রথম প্রশিক্ষণে সৌদি আবু আজম ভাই যে বিষয়টি বলেছিলেন সেটা আমার এখনো মনে আছে। আশা করি আপনারাও সেই বিষয়গুলা সামনের দিনগুলোতে মনে রাখবেন। সেই প্রশিক্ষণটা আমি নিয়েছিলাম রাঙ্গামাটিতে। এজন্য বলছি, স্থান আপনাকে মনে রাখতে হবে, সময়টাও মনে রাখতে হবে, কারণ কিছু কিছু বিষয় রয়েছে যে স্থান সেই স্থানের জন্য প্রযোজ্য, কিছু কিছু বিষয় রয়েছে যে সময় শুধু সেই সময়ের জন্য প্রযোজ্য। ওই প্রশিক্ষণে বলা হয়েছিল যারা অশিক্ষিত তাদেরকে শিক্ষা দেওয়া হয়, আর যারা শিক্ষিত তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। আশা করি আমার সামনে যারা রয়েছেন তারা সবাই শিক্ষিত, ঠিক কিনা? তাহলে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া যাবে। যদি বলেন আমরা এখনো অশিক্ষিত, তাহলে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়ার আগে শিক্ষা দিতে হবে। কেননা আমি যাকে প্রশিক্ষণ দিতে যাব তার একটা মিনিমাম লেভেলের কোয়ালিটি লাগবে সে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য। আমি আশা করছি আমি কথাগুলা আমার নিজ ভাই মনে করে বলছি, কারণ আপনারা যে সংগঠনের কর্মী, আমিও একই সংগঠনের কর্মী। অথবা এখানে আমার অডিয়েন্স যারা রয়েছেন তাদের মধ্যে এমন কেউ রয়েছেন যার যোগ্যতা আমার চেয়ে অনেকাংশে বেশি, আমি তার প্রতি শ্রদ্ধাবোধ রেখেই বলছি। মঞ্চে যারা রয়েছেন তারাও আমার চেয়ে যোগ্য, কিন্তু যখন কোনো বিষয় তার উপর অর্পিত হয় তখন উনি ওই বিষয়ে আশা করি কিছু জেনে আসেন বা উনি কিছু জানেন, সেই বিষয়টা মাথায় রেখেই তাকে বিষয়টা দেওয়া হয়। আমরা যখন কোনো সংগঠন পরিচালনা করি আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়, ওই দায়িত্ব শুধুমাত্র ওনার যোগ্যতার বলে দেওয়া হয় এবং ওনার যে যোগ্য ব্যক্তি কিন্তু ওনার অধীনে থাকেন। তাই বলে আমরা ধরে নিতে পারবো না উনি যে আসনে বসে আছেন উনি ওই দায়িত্ব পালন করতে পারবেন না, বা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনার চেয়ে যোগ্য ব্যক্তি থাকলে ওনার অধীনে ওই যোগ্য ব্যক্তিকেই কিন্তু ওই দায়িত্বশীল ব্যক্তির আনুগত্য করতে হবে। দায়িত্বশীল ব্যক্তি যে নির্দেশনা দেন সেটা মেনে চলতে হবে। আমার কথা কি লাস্ট বেঞ্চ শোনা যাচ্ছে? একটু হাত তুলবেন। শোনা যাচ্ছে? দূরে থেকে বললেও শোনা যাচ্ছে। কারণ বক্তব্য প্রদানের প্রধান বিষয় হচ্ছে আমার শ্রোতা মণ্ডলী যারা রয়েছেন তারা শুনছেন কিনা। তারা যদি না শুনেন আমি এখানে সারাদিন বক্তব্য দিয়ে চলে গেলেও কারো কোনো কাজে আসবে না, কারণ আমি এখানে বক্তব্য দিতে আসিনি, শোনাতে আসছি। শুনছেন তো সবাই? আচ্ছা, আমাকে যে বক্তব্যের বিষয় দেওয়া হয়েছে সে বক্তব্য আসলে কেন দিতে হয় সেটা আমাদের আগে জানতে হবে। আমরা কেন শিখবো বক্তব্য দেওয়া, আমাদের কেন দরকার? আমি আজকে এখানে শুধু হাটহাজারী থেকে এসে হয়তো প্রশিক্ষক হিসেবে দাঁড়িয়েছি আপনাদের সামনে, শুধু আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রশিক্ষক হিসেবে দাঁড়াবেন, সেজন্য কি বক্তব্য শিখতে হবে? আচ্ছা, আমি আপনাদের একটু ঘরের সদস্যের মতো বলি, আপনারা একটু আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। কেননা প্রশিক্ষণের বিষয়টা হচ্ছে আমি তো ক্লাসের মতো, আমি যদি সারাদিন বলে যাই আপনারা সারাদিন শুনেন, আমার সাথে যোগাযোগ রক্ষা না করেন, আমি বলেও শান্তি পাবো না, আপনারা শুনেও শান্তি পাবেন না। এবার আসি আমরা বক্তব্য দিব। আইনস্টাইন নাম শুনছেন তো আপনারা? কেসে? একজন বিজ্ঞানী, শুধু বিজ্ঞানী বললে নয়, একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী বলা যায়। তার অনেকগুলো সূত্র সায়েন্সের স্টুডেন্টরা যেমন ব্যবহার করে, তার সূত্র ব্যবহার করে আবিষ্কৃত জিনিস কিন্তু আমরা সবাই ব্যবহার করি। সে আইনস্টাইন, আরো অনেক বৈজ্ঞানিক রয়েছে, অ্যারিস্টটল রয়েছে, গ্যালিলিও রয়েছে, বিভিন্ন বর্তমান সময়ের একজন জনপ্রিয় পদার্থবিজ্ঞানী রয়েছেন স্টিফেন হকিং।
আমি বৈজ্ঞানিকদের কথা বলছি, ওনারা গবেষণা কাজ চালিয়ে যান, ওনারা বক্তব্য প্রদান করেন বিভিন্ন সেমিনারে। ওনাদের বক্তব্যের রেস ধরে ওনাদের একজন ড্রাইভার ছিল। আর একটা বড় বিষয় হচ্ছে, আমি যে কথাগুলো বলবো অনেক কথাই আপনারা জানেন ফেসবুকের কল্যাণে, জানেন কিনা? লাস্ট বেঞ্চ শোনা যাচ্ছে? স্পিকার কি দূরত্ব রেখে কথা বললে ভালো নাকি কাছে নিয়ে কথা বললে ভালো? কোনটা ভালো শোনায়? দূরত্ব রেখে। আচ্ছা, এই আইনস্টাইন গ্যালিলিওদের মতো একজন বৈজ্ঞানিকের বক্তব্য তার ড্রাইভার প্রত্যেকটা অনুষ্ঠানে শুনে। আজকে যেমন আপনারা শুনছেন, এখানে সভাপতি যে বক্তব্য রেখেছেন, সাধারণ সম্পাদক যে বক্তব্য রেখেছেন, অন্যান্য অতিথি যে বক্তব্য রেখেছেন, আপনি এই প্রোগ্রাম ছাড়াও যে কোনো প্রোগ্রামে যান, এই বক্তব্যের কোনো না কোনো বিষয় আপনি শুনেছেন, ঠিক কিনা? ঠিক। একই বক্তব্য আমাদের সামনে বারবার আসে কিনা? আমরা মুখস্থ করি বক্তব্যগুলো। আসলে এরকম সায়েন্টিস্টদের বক্তব্য শুনতে শুনতে ওনার ড্রাইভার বক্তব্যগুলো মুখস্থ করে ফেলেছেন। একদিন ড্রাইভার তখন বক্তব্য শেষ করে, প্রোগ্রাম শেষ করে যাচ্ছিলেন, তখন ড্রাইভার ওই বৈজ্ঞানিককে বলছিলেন, স্যার আপনি যে বক্তব্য প্রোগ্রামগুলোতে দেন সেটা তো একই বক্তব্য আপনি বারবার দেন, এটা তো আমারও মুখস্থ হয়ে গেছে, সে বক্তব্য এখন আমিও রাখতে পারি। আশা করছি আপনারা যারা আছেন তারাও এই বক্তব্য শুনতে শুনতে সে বক্তব্য আপনারা রাখবেন। আচ্ছা, প্রথম কথা বলি, শিখতে গেলে কি বাদ দিতে হয়? সর্বপ্রথম লজ্জা। শিখতে গেলে কি বাদ দিতে হয়? লজ্জা। আর আমরা বলতে পারি না কিন্তু লজ্জার জন্যই। আমাদেরকে যখন কোনো কিছু বলতে বলা হয় তখন আমাদের লজ্জা আসে, যার কারণে আমরা বলতে পারি না। লজ্জাটা কি? আমি যখন বক্তব্য দিব, যদি আমার বক্তব্যের কোনো ভুল হয়, যদি অডিয়েন্সরা হাসে, শ্রোতা মণ্ডলী যদি হাসে, তখন আমার লজ্জা লাগবে, সে ভয়ে আমরা বলতে পারি না। আচ্ছা, এখানে যারা আছেন এই পর্যন্ত কোন প্রোগ্রামে বক্তব্য দেননি, কে কে আছেন হাত তুলেন? মাত্র 3 জন, তার মানে 4 জন হাত উঠছে। আমরা একটু আগে আমি বলেছিলাম, শিখতে গেলে যেটা বাদ দিতে হবে সেটা হচ্ছে লজ্জা। আমরা তাহলে আপনি বক্তব্য দিতে আর পারবেন না, ধরে নিতে পারেন। যদি আপনি নির্ভয়ে হাত তুলতে পারেন, কোন সংকোচ ছাড়াই হাত তুলতে পারেন, আপনি অবশ্যই আগামী প্রোগ্রামে বক্তব্য দিতে পারবেন। এখানে যারা বক্তব্য দিতে দেননি বলে হাত তুলেছেন, আপনাদের যদি যথেষ্ট সময় হাতে থাকে, তাদের মধ্য থেকে আমি 3 জনকে আজকে এখানে বক্তব্য দেওয়া হবে। দিতে রাজি আছেন কে কে? এখন দিতে হবে না, আমার বক্তব্যের পরে, কারণ আমার বক্তব্যের বিষয় কি? বক্তব্য দেওয়ার কলা কৌশল। তাহলে আমরা যদি আজকের পুরো প্রোগ্রাম আমার বক্তব্য শেষ করে এখানে একজনও না পাই যে বক্তব্য দিতে পারে, তাহলে আমি মনে করব আমি ব্যর্থ না, শুধু আজকের প্রোগ্রামের আয়োজনটাই ব্যর্থ। পারবেন তো বক্তব্য দিতে? ইনশাআল্লাহ। আপনার ভিতর সেই মনোবল থাকতে হবে। যখন আপনি আল্লাহকে সাক্ষী করে নিছেন, ইনশাআল্লাহ যখন বলছেন, আল্লাহ যদি রাজি থাকেন আপনি অবশ্যই পারবেন। সেটা আপনাকে পারতেই হবে। সে পারার জন্যই তো এখানে আসছেন, কারণ এখানে যারা প্রশিক্ষণ নিতে আসছেন তারা অবশ্যই প্রশিক্ষণ দিতে হবে সামনে। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? হয়তো আপনাদের কথার সাথে আঞ্চলিক কথা বললে আমাদের ওদিকে কিছুটা ডিফারেন্স পাওয়া যায়, ঠিক কিনা? আবার অনেকে বলে যে আঞ্চলিক ভাষায় কথা বললে মনে হয় সে গেও। আমি আঞ্চলিক ভাষাকে শ্রদ্ধা করি। আপনি নিজের মাতৃভাষাটা সবার আগে শিখেছেন, আমি অবশ্যই সেটাকে শ্রদ্ধার সাথে দেখি। আপনি যদি কোনো বিষয়ে চলিত ভাষা ইংরেজি ভাষায় কথা বলতে না পারেন, আপনি আঞ্চলিক ভাষায় বলেন, আপনার স্বতঃস্ফূর্তভাবে বলার অ্যাবিলিটি আসবে। যখন আপনি আঞ্চলিক ভাষায় বলতে পারবেন, তখন আপনি চলিত ভাষায় বলতে পারবেন, কারণ আপনাকে আগে কি বলতে হবে সেটা শিখতে হবে, তারপর কিভাবে বলতে হবে সেটা। আমি যদি কি বলবো সেটাই না জানি, তাহলে কিভাবে বলবো সেটা শিখে লাভ কি? বোঝা যাচ্ছে কথা? আচ্ছা, এবার বলি আমি বক্তব্য কেন শিখব। কারণ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার মূল কাজ হচ্ছে, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার মূল কাজ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। সম্ভবত আমার পিছনে যে ব্যানার রয়েছে, আমি পড়ি নাই, সেখানে হয়তো একটা লাইন লেখা আছে, সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য। আছে কিনা? আছে। আমার পিছনে আছে, আমি কিন্তু এখনো দেখিনি। আছে? আপনারা দেখতেছেন তো? কেন বলছি ইংলিশে আছে?
যেভাবেই থাকুক, আছে তো বিষয়টা। তাহলে আপনারা বুঝে নিছেন এখানে যে বিষয়টা আছে সেটা ইংরেজি না আরবি থাকলে আমরা বুঝবো, কারণ এটা এভাবেই দিতে হয়। বুঝে যাচ্ছে? অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজ ব্যবস্থার মধ্যে মতাদর্শটা পৌঁছে দেওয়া। এখন সেই মতাদর্শ পৌঁছে দিতে গেলে আমাকে বলতে জানতে হবে। তো আমি যদি বলি আমি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা করি, তুমিও করো, প্রশ্ন করা হলো কেন করেন? জানি না, আমার বড় ভাই করে তাই আমি করি। বুঝা গেছে? এরকম অনেকে আছে, আমার স্যারে করে তাই আমি করি, আমার হুজুরে করে তাই আমি করি। কারণ কি? কারণ হচ্ছে কেন করি সেটা আমি নিজেই জানি না, সে জানার কোনো মূল্যায়ন নেই। আপনাকে যেটা করেন সেটা জেনে শুনেই করতে হবে। আমি কি কথা কঠিন করে বলতেছি? বুঝা যাচ্ছে তো? আসলে যে বিষয়ে বক্তব্য দেওয়ার কথা বলা হয়েছে, বক্তব্য দেওয়ার কৌশল, সেটা আমি কেন বলেছিলাম শুরুতে যে প্রত্যেকটা প্রোগ্রামের সেটা হচ্ছে অনির্ধারিত বিষয়। কেননা আমার আগে দুজন বক্তা বক্তব্য রেখেছেন, আমি গাড়ি থেকে নামার আগে থেকেই শুনতেছি, গাড়িতে থাকাকালীন আমি বক্তব্য শুনছিলাম, সেখান থেকে আমি শিখে শিখে আসতেছি কিভাবে বক্তব্য দিতে হবে। কারণ এখানে যিনি বসে আছেন ওনার একটা পোস্ট নিয়েই উনি বক্তব্যটা দিয়েছিলেন। এর আগে যারাই বক্তব্য দিয়েছেন ওনার একটা পদবি উচ্চারণ করা হয়েছিল, ঠিক কিনা? একজন সভাপতি, একজন সাধারণ সম্পাদক, সেক্রেটারি। এখন সভাপতির বক্তব্যের মধ্যে কিছু বিষয় রয়েছে যেগুলো সাধারণ সম্পাদকের বক্তব্যের মধ্যে নেই। কারণ সভাপতি হলে যে বক্তব্যটা দিতে হয়, সাধারণ সম্পাদক হলে সে বক্তব্যের মধ্যে কিছুটা পরিবর্তন আনতে হয়। এই জন্য বলছি, আপনি যখন ফুটবল খেলার মাঠে থাকেন আপনাকে এক ধরনের আচরণ করতে হয়, আপনি যখন স্কুলে যান পড়াশোনা করেন ভিন্ন আচরণ করতে হয়, আপনি যখন এই আজকের সংগঠনে আসছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কোন প্রোগ্রামে আসছেন, আপনাকে আরেক ধরনের আচরণ করতে হয়। যখন আপনি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা করবেন তখন আপনার আচরণটা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাথে মিলে যেতে হবে, তার আদর্শ যেটা রয়েছে তার সাথে আপনার আদর্শ মিলতে হবে। যেমন আমার রাসূল যেমন দাওয়াত দিয়ে ইসলাম ধর্মে মানুষকে ধাবিত করেছেন, তেমনি আমার রাসূলকে দেখেও অনেক ইসলাম ধর্মে এসেছেন, শুধুমাত্র বক্তব্যের দ্বারা আসেননি, ওনার আচরণ দ্বারাও এসেছেন। তার মানে আপনার আচরণটা হতে হবে আপনার আদর্শ যেটা আপনি লালন করেন তার সাথে সামঞ্জস্যতাপূর্ণ। কারণ আপনি আচরণ করেন এক ধরনের, আপনার আদর্শ লালন করেন এক ধরনের, আপনার বাস্তবায়নটা দেখি ভিন্ন পথে, তাহলে কেউ আপনাকে দেখে না, আপনার বক্তব্য শুনেও আসবে না। অর্থাৎ আপনি যখন বক্তব্য দিবেন, আমি বক্তব্যের বিষয়ে বলবো, প্রথম কথা হচ্ছে যখন আপনি বক্তব্য দিতে দাঁড়াবেন তখন আপনাকে জানতে হবে আপনি কি হিসেবে বক্তব্যটা দিচ্ছেন। আপনি কি হিসেবে বক্তব্যটা দিচ্ছেন? আপনি কি একজন কর্মী হিসেবে বক্তব্য দিচ্ছেন, নাকি আপনি একজন নেতা হিসেবে বক্তব্য দিচ্ছেন, নাকি একজন আপনি আগন্তুক হিসেবে বক্তব্য দিচ্ছেন? আগন্তুক সবাই বুঝেন তো? আগন্তুকের জন্য বলছি, এখানে আচ্ছা অন্য কোন সংগঠনের নাম যদি আমি মুখ উচ্চারণ করি আপনাদের কারো গায়ে লাগবে নাকি? আচ্ছা, গায়ে না লাগলেও বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার মতাদর্শ ব্যতীত অন্য যতগুলো ছাত্র সংগঠন রয়েছে নামগুলো আমরা সবাই জানি। তো ওদের কোনো অনুষ্ঠানে আপনি কি অতিথি হয়েছেন, এরকম কেউ আছেন? নেই। কেন? এখানে যাওয়া নিষেধ, যে ওখানে যদি আমরা যাই আমার আদর্শ বিচ্যুত হবে, তাই তো? হবে? ওখানে কি যেতে হবে? ওখানে যাওয়া উচিত? ভয় পাবেন না, ভুল হলে ভুল বলেন, আপনার ভুলটা আপাতত সূত্র দেওয়ার জন্য আমাকে অধিকার দেওয়া হয়েছে। এখানে আসছেন, আমি জানি না, শিখতে আসছি, তাহলে আমাকে শিখতে হলে আমি ভুল জানলেও বলতে হবে। কারণ কেউ চুপ করে থাকার অর্থ এই নয় আমি সব বুঝেছি, তার অর্থ এও হতে পারে আমি কিছুই বুঝিনি, তার মানে আমি কি বুঝি না সেটাই বুঝি না। বুঝা যাচ্ছে কথাগুলো? আচ্ছা, এবার আসি, আমি একদম সংক্ষেপে একটু করে বলি। আমি আমার বক্তব্যের বিষয়বস্তুতে এখনো যাইনি, এদিক ওদিক ঘুরতেছি এখনো, আমি আসবো। তার আগে আমি বলছি, প্রথমেই বলছিলাম বক্তব্য দেওয়ার প্রধান কাজ হচ্ছে তিনটা শব্দের মধ্যে সীমাবদ্ধ: স্থান, কাল, পাত্র। কি বলছে একটু বলতে পারবেন? স্থান, কাল, পাত্র। স্থান বলতে হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি নয়।
আজকের আমি কোথায় এসেছি সীতাকুণ্ড, সেটাও নয়। স্থানকাল পাত্র বলতে আমি কোন স্থানে দাঁড়িয়ে কথা বলছি, অর্থাৎ আমি কার প্রোগ্রামে এসে কথা বলছি, কোন সংগঠনের ব্যানারে কথা বলছি, সেটা আমাকে আগে ঠিক করতে হবে। আমি যখন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ব্যানারে আসছি, এখানে আমাকে দোহাই দিয়ে দিয়ে সবাইকে বলতে হবে না ছাত্র সেনা ভালো, ছাত্র সেনা করলে এটা পাওয়া যায়, ছাত্র সেনা করলে অনেক কিছু হয়, ছাত্র সেনা করলে দুনিয়া আখিরাত উজ্জ্বল হয়। এখানে যারা আসছেন সে বিশ্বাস রেখেই তো আসছেন, ঠিক কিনা? তাহলে আপনাদেরকে যদি আমি আবার একই কথা বলি, তার মানে হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া। তেলা মাথায় তেল দেওয়া, বুঝেন তো? তাহলে তেলা মাথায় তেল দেওয়ার দরকার নেই। আপনারা সবাই জানেন ছাত্র সেনা করলে অবশ্যই আমাদের দুনিয়া আখিরাত উভয় আমরা কামিয়াবি হব। এখন সেই কামিয়াবি আপনি একা হলে হবে না। এখানে সেই জন্য আপনি আসেননি, আপনি আজকের প্রোগ্রামে এসেছেন আটজনকে সেই কামিয়াবির পথে নিয়ে আসার জন্য, ঠিক কিনা? বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার মূল কাজ দাওয়াত দেওয়া, যেটা আমরা অনেকটা সরে এসেছি। কথাগুলো হয়তো আমাদের অনেকের গায়ে লাগবে, হয়তো আমারও গায়ে লাগবে, তারপরও সত্য কথা তেতু হলেও বলা দরকার। অর্থাৎ আমি বক্তব্য দিতে কেন শিখব? কারণ আমি যে সংগঠন করি তার মূল কাজ দাওয়াত দেওয়া। সেটা আমার কাজ নয়, সেটা আমার রাসূলের সুন্নাত, ঠিক কিনা? কারণ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা প্রতিষ্ঠিত হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ সমাজে প্রতিষ্ঠা করার জন্য। সমাজ বলতে আমরা কি বুঝি? আমরা যারা ছাত্র সেনা করি তারা মিলে সমাজ। আমার সমাজে ছাত্রলীগ নেই, ছাত্র শিবির নেই, শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নেই, আর কি আছে? ছাত্র দল আছে, ছাত্র ইউনিয়ন আছে, ছাত্র ফ্রন্ট আছে, অছাত্ররাও রয়েছে, বিধর্মীরাও রয়েছে, আছে কিনা? তাহলে আমার কাজ কি ছাত্র সেনার কর্মীকে দাওয়াত দেওয়া? আমার কাজ হচ্ছে যারা ছাত্র সেনা করে না তাদেরকে ছাত্র সেনার দাওয়াত দেওয়া, ঠিক কিনা? সে দাওয়াত দিতে গেলে আপনাকে তার সাথে কিছু কথা বলতে হবে, বলতে হবে কিনা? সে কথাটাকে একটু গুছিয়ে বলতে পারলে তাকে বলা হয় বক্তব্য। বুঝা যাচ্ছে? আমি কি দিব? আরেকজনের সাথে কথা বলবো, সে কথাটা গুছিয়ে বললে সেটা কি হয়? বক্তব্য। তাহলে সেই কথাটা এখানে যদি আপনি ভুলে বলেন, কেউ আপনাকে বকা দিবে না, আসবেও না। যখন আপনি কথাটা অন্য সংগঠনের, অন্য ধর্মের মানুষকে বোঝাতে যাবেন, তখনই আপনার বিপত্তি আসবে। তখনই আপনাকে আপনার আদর্শ যেটা সেটা সঠিকভাবে আপনি জানেন কিনা সেটাই ফুটে উঠবে। আমার এখানে ভুল বললে আমি আপনাকে শুধরে দিব। যখন আপনি অন্য সংগঠনের কর্মীর সামনে গিয়ে কি বক্তব্য রাখবেন, সে শুধরে দিবে না, সে ভুলকে নিয়ে লাভ হবে। কিছুই জানে না, আমাকে দাওয়াত দিতে আসছে। শেখ হাসিনাও কিন্তু মাহফিল করে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। শুনেছেন তো? শুনেছেন না? তাহলে তার সেই বক্তব্য, সে মাহফিল আলেম সমাজ কি গ্রহণ করবে? কিন্তু তার এখানে সংসদে যারা রয়েছে তারা গ্রহণ করে ঠিকই, তারা সেটাকে রেফারেন্স দেয়। কারণ কি? তাদের মধ্যে সেই বিক্ষোভ। তার মানে যে জানে না আপনি তাকে ইচ্ছে মতো জানাতে পারবেন, যে জানে তাকে জানানোর জন্য আপনাকে তার চেয়ে অবশ্যই বেশি জানতে হবে, ঠিক কিনা? শুধুমাত্র জানলে হবে না, কারণ শয়তানের শক্তি একটু বেশি। আবু জাহেলের অনেক বেশি জ্ঞান ছিল, কিন্তু সে জ্ঞান তিনি ভালো কাজে ব্যবহার না করে খারাপ কাজে ব্যবহার করার কারণে, আমার রাসূলের বিরুদ্ধে ব্যবহার করার কারণে তার জন্য জান্নাত হারাম হয়ে জাহান্নাম হালাল হয়ে গেছে। আপনার যে জ্ঞান রয়েছে আপনি সে জ্ঞান নিয়ে কখনো অহংকার করতে পারেন না, কারণ সে জ্ঞান আপনার নয়, সে জ্ঞান আল্লাহর দান, ঠিক না? আর আপনি যদি অহংকার করেন, সে অহংকার কখনো আপনার জন্য শোভা পায় না। কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, অহংকার সে তো আমার চাদর, সেটা শুধুমাত্র আমার জন্য শোভা পায়। কেউ যদি কোনো বিষয়ে অহংকার করে, সে তো আমার চাদর নিয়ে টানাটানি করার ব্যর্থ চেষ্টা চালায়। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে অহংকার কখনো আমাদের মাঝে আসতে পারবে না।
আমি বলবো এখানে যারা শ্রোতা মণ্ডলী রয়েছেন তারা আমার চেয়ে যোগ্য অনেকেই রয়েছেন, তাই বলে আপনি অহংকার করে বলতে পারবেন না যে আমি তো অনেক বেশি জানি, উনি যে বকবক করতেছেন তার সেই আমার যোগ্যতা বেশি। আপনি চলে যেতে পারবেন না, সেটা আপনার অহংকারিতা প্রকাশ পেলে আপনার ঈমান আমল দুটোই নষ্ট হবে, কারণ সেটা আল্লাহ নিষেধ করেছেন। আমরা যখন কোনো বিষয়ে আসি, আমার খুব ভালো লাগলো, আমি যখন বসা ছিলাম অনুষ্ঠানে আমার পূর্ববর্তী বক্তা সম্মানিত সাধারণ সম্পাদক আপনাদেরকে বলেছিলেন, একটি প্রশ্ন করেছিলেন, আপনারা এখানে কেন এসেছেন? উত্তর হয়তো আপনাদের অনেকে প্রশ্ন বুঝতে সমস্যা হয়েছিল। একজনের 2019 সালের একটা কথা বলেছিলেন, আরেকজন উত্তর দিয়েছেন প্রশিক্ষণ নিতে। হয়তো আমরা সবাই জানি অনেকের প্রশ্ন বুঝতেই অসুবিধা হয়েছে, আবার অনেকেই কি উত্তর দিব সেটাই বুঝতে পারতেছি না, সেজন্যই সমস্যাটা হলো। তার মানে আপনারা কেন এসেছেন এখন বলতে পারবেন তো? কেন? প্রশিক্ষণ নিতে। তাহলে প্রশিক্ষণ নিতে আসলে এখান থেকে অবশ্যই কাউকে না কাউকে কিছু শিখে যেতে হবে, কারণ সব সময় অতিথি দিয়ে প্রোগ্রাম করার প্রয়োজন নেই। আপনারা যদি এখান থেকেই কয়েকজন প্রশিক্ষক চলে আসেন, তাহলে আমরা কথায় কথায় আমরা বলি স্বনির্ভর জাতি, আমরা বলবো আমরা সব প্রশিক্ষিত জাতি, তখন আমরা নিজেদেরকেই প্রশিক্ষণ দিতে পারবো। কারণ আমরা যদি নিজেদের প্রশিক্ষণ দিতে না পারি তাহলে আরেকজনকে দিব কি করে? আমার বক্তব্য হয়তো কিছুটা এলোমেলো হবে, আশা করি আপনারা সেটা গোছালো করবেন, কারণ সেটা আপনাদের কাজ। কারণ প্রশিক্ষক আপনাকে সবকিছু এলোমেলো করে দিয়ে দেখবে আপনি সেটা গোছাতে জানেন কিনা, হয়তো গোছানোর সূত্রটা আপনাকে শিখিয়ে দিবেন। আপনি গোছাতে জানলে অবশ্যই হবে। এবার আসি, আমি আমার বক্তব্যের শুরুতে আসছি। আমি প্রথমেই বলেছিলাম যে আমরা বক্তব্য কেন দিব, একটু আমার সাথে যোগাযোগ রাখতে বলেছিলাম। বক্তব্য আমরা কেন শিখব? দেওয়ার জন্য। কেন দিব? দেওয়াটা আমার রাসূলের সুন্নাত। কারণ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার মূল কাজ দাওয়াত দেওয়া। কিসের? দ্বীনের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, ভালো কাজের দাওয়াত দেওয়া। আপনি সরাসরি গিয়ে কাউকে প্রথমেই ইসলামের দাওয়াত দিতে পারবেন না, আগে জানতে হবে সে ইসলামের দাওয়াত গ্রহণ করার মতো উপযুক্ত আছে কিনা। সেটা জানার জন্য আপনাকে কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে। সেই পদ্ধতিগুলো কি হতে পারে? এখন প্রথমেই আসি, ছাত্র সেনা আমি কেন করি। আপনাদেরটা কেন করবে সেটা আমি জানি না, কিন্তু আমি কেন করি সেটা আগে বলি। আমরা সবাই মানুষ, আমরা সবাই মানুষ। কোরআনে মানুষকে কি বলা হয়েছে? ইনসান। পবিত্র কোরআনে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এসেছে কিনা? এসেছে। আচ্ছা, আমি বাংলায় বলি। আমিও আপনাদের মতো, এখানে অনেক হুজুর রয়েছেন, আরবি শিক্ষিত রয়েছেন, আমি আরবি শিক্ষিত নই। আমি মাদ্রাসায়, যেটাকে আমরা ফুরকানিয়া মাদ্রাসা বলি, শুধুমাত্র কোরআন শরীফটা সমাপ্ত করেছি। আমি সম্পূর্ণ সাধারণ শিক্ষিত, আমি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত। আমি সেজন্য কোরআন আয়াতগুলা হয়তো রেফারেন্স দিয়ে দিতে পারি, আপনারা দেখে নিতে হবে, সেটা দেখাটা আপনার কাজ। কারণ হাদিস শরীফ এসেছে প্রত্যেক নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ, কিন্তু কোন জ্ঞান অর্জন করা ফরজ সেটা আমাদেরকে অ্যানালাইসিস করে বের করতে হবে। আপনার জন্য অঙ্ক করা ফরজ নয়, কিন্তু দিনের জ্ঞান যেটা সেটা অর্জন করা আপনার জন্য ফরজ, সেটা আপনাকে জানতে হবে। কবরে গেলে আপনাকে কি জিজ্ঞেস করবে না, আপনাকে জিজ্ঞেস করা হবে মান রব্বুকা, মান দিনুকা, মান নাবিয়ুকা। আর সেই উত্তর আপনি যদি আজকে বলেন যে তিনটা শিখে যাই, কবরে গেলে পারবো, অসম্ভব। আপনি হয়তো শিখেননি, আপনার কাছে ঈমান ছিল, আমল ছিল, আমার রাসূলের মহব্বত ছিল, আপনি না শিখে গেলেও পারবেন। আর আপনি হাজার শিখে গেলেও আপনি যদি বেদিন অবস্থায়, বেঈমান অবস্থায় মারা যান, আপনি জানা জিনিসও ভুলে যাবেন। সেজন্য আপনাকে জানতে হবে। বৃষ্টির আওয়াজে যদি পিছন থেকে শোনা না যায়, আপনি হাত তুললেই আমি বুঝে নিব যে এখানে আওয়াজ যাচ্ছে না। পবিত্র কোরআনের একটা আয়াত আমি তিলাওয়াত করেছি, যেখানে বলা হয়েছে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কেন? আমি যদি নিজেকে প্রথমে স্বীকার করি আমি মানুষ, তাহলে আমি এটাও স্বীকার করতে হবে আমাকে কেন সৃষ্টি করা হয়েছে।
আমাকে কেন সৃষ্টি করা হয়েছে? ইবাদতের জন্য। ইবাদত কি? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া, অবশ্যই এগুলো ইবাদত। আপনি সুন্দর করে কথা বলাটাও ইবাদত। আজকের প্রোগ্রামে এসে প্রত্যেকের বক্তব্য ধৈর্য ধরে শোনা, সেটাও ইবাদত। ইবাদত প্রতিটি কর্মই হবে যদি আপনি আমার রাসূলের সুন্নাত অনুসারে করেন। তাহলে সেই ইবাদত যদি আপনি করতে যান, আপনি কিভাবে সেই ইবাদত করবেন? সেই ইবাদত করার জন্য আপনাকে জানতে হবে যে পদ্ধতি আমার রাসূল আমাদেরকে শিখিয়েছেন সে পদ্ধতি অনুসরণ করতে হবে। যে পদ্ধতি শিখার নেই সেটাও অনুসরণ করতে হবে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, যেটা শিখার নাই সেটা কেন অনুসরণ করব? সেটা এজন্যই বলতে হচ্ছে, বর্তমান যুগে আপনাদের আশেপাশে যারা আছে, যারা ইসলামের লেবাস ধরে রয়েছে, তারা আপনাদেরকে বলে এটা আমার রাসূল করেনি, সেটা করা বিদআত, সেটা আমি করব না। আছে তো? আছে কিনা? এই প্রশ্নের উত্তর আপনি দিতে গেলে যে আমার রাসূল করে নাই কিন্তু সেটা আমাকে করতে হবে, সেই যুক্তিটা আপনার জানা থাকতে হবে। বুঝা যাচ্ছে? এখন আমি যদি বলি আমার রাসূল করেনি, আমার রাসূল তো এরকম মাইকে দাঁড়িয়ে বক্তব্য দেয়নি, সেটাও তো বিদআত, ঠিক কিনা? আমার রাসূল মোবাইল ব্যবহার করেননি, সেটাও তো বিদআত। করা যাবে কিনা সে যুক্তি আপনাকে দিতে হবে না? যে আপনাকে বলবে যেটা রাসূল করেনি। আমার রাসূল যখন ছিলেন সাহাবায়ে কেরামগণ কখনো মিলাদ কিয়াম করেননি, এই বিষয়ে হুজুরেরা মাঝে মাঝে অনেক ওয়াজ নসিহত করেন, সে বিষয়ে আমি যাচ্ছি না। আমি একদম সংক্ষেপে বলতে যাচ্ছি যে যে বিষয়টা আমার রাসূল করেননি সেটা যদি দ্বীনের জন্য, ধর্মের জন্য কল্যাণকর হয় সেটা অবশ্যই গ্রহণযোগ্য, সেটা যদি অকল্যাণকর হয় সেটা অবশ্যই বর্জনযোগ্য। আমার রাসূল আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, সেটা হচ্ছে, হে আল্লাহ আমাদেরকে হককে হক হিসেবে চেনার তৌফিক দান করুন এবং সেটা গ্রহণ করার জন্য আমাদেরকে শক্তি সামর্থ্য দিন। হে আল্লাহ আমাদেরকে বাতিলকে বাতিল হিসেবে চেনার তৌফিক দান করুন, সেটা বর্জন করার জন্য আমাদেরকে শক্তি এনায়েত করুন। তার মানে আমাদেরকে চিনতে হবে যেটা হক সেটা হক হক ভাবেই চিনতে হবে। ক্লান্ত হয়ে গেছেন নাকি আপনারা? চুপসে যাচ্ছেন মনে হয়। আমি শুরুতে একটা বক্তব্যের অর্ধেক বলেছিলাম, গল্প বলেছিলাম একটা। আইনস্টাইনের ড্রাইভার কি করেছে? তার বক্তব্য মুখস্থ করেছে, সেও তার বক্তব্য দিতে পারে। স্যারকে বলছিল, স্যার আপনার বক্তব্য এখন আমিও দিতে পারি। তখন স্যারের চিন্তা করতে যে আসলে তো সে একই বক্তব্য বারবার দেয়। ঠিক আছে, যখন তার শ্রোতার এতটাই আত্মবিশ্বাস চলে আসছে যে সে এখন বৈজ্ঞানিকের বক্তব্য দিতে পারে। সে কে ছিল? তার ড্রাইভার ছিল। তখন ওই বৈজ্ঞানিক চিন্তা করতেছে, যখন আমার ড্রাইভার এত বেশি দক্ষ হয়ে গেল, তাকে এবার আমি কি করি? বক্তব্য নেওয়া শুরু করি। আগামীকাল আমার একটা প্রোগ্রাম রয়েছে, যে প্রোগ্রামে আমাকে কেউ চিনে না, ওই প্রোগ্রামেও আমি একই বক্তব্য দিব। তাহলে আমি যদি ওই প্রোগ্রামে একই বক্তব্য দিই, সে বক্তব্য আমার না দিলেও চলবে। তখন তাহলে ড্রাইভার চিন্তা করবে, তাহলে বক্তব্য কে দিবে? তখন ড্রাইভারকে বললো যে তুমি না একটু আগে বললে আমার বক্তব্য তুমি অবিকল দিতে পারবে, তাহলে ওই বক্তব্য তুমিই দিবে। তুমি আমার ড্রেস পরে প্রোগ্রামে যাবে আর আমি তোমার ড্রেস পরে শ্রোতার কাতারে বসে থাকবো। তখন সে রাজি হলো বক্তব্য, যেহেতু তার মুখস্থ, তার কনফিডেন্স ছিল। আজানের জন্য একটু বিরতি। আমি কোথায় ছিলাম?
ড্রাইভারের বক্তব্য আমি দিয়ে ফেলি। ড্রাইভার তখন বক্তব্যের মঞ্চে গেল। আমি সংক্ষেপে শেষ করবো, যেহেতু ইফতারের সময় আছে, কখনো এখানে দীর্ঘায়িত করাটা সমীচীন নয়। তখন ড্রাইভার বক্তব্য দিতে উঠল। ড্রাইভার বক্তব্য দেওয়া শেষ করবে, ঠিক তার এক মুহূর্তে একজন শ্রোতা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করলো, স্যার আপনি গত প্রোগ্রামে একটা বক্তব্য দিয়েছিলেন, সেখানে একটা লাইন আমি বুঝি নাই, সেটা একটু বোঝাই দেন। এখন ড্রাইভার বক্তব্য কি করেছিল? মুখস্থ করেছিল। এই প্রশ্ন শুনে ড্রাইভার অবাক হয়ে গেছে, কারণ আগের বক্তব্যে কোন প্রশ্নটা বুঝে নাই, সে কোন প্রশ্ন করেছিল সেটা ড্রাইভারও জানে না, ড্রাইভারও বুঝতে পারে না। এখন ড্রাইভার তাৎক্ষণিক বলল, আপনি কি বুঝেন না সেটা উত্তর আমাকে দিতে হবে না। ওই শ্রোতার চেয়ারের মধ্যে আমার গাড়ির ড্রাইভার বসে আছে, সে উত্তর দিতে পারবে, সে আইনস্টাইনকে দাঁড় করা দিল। কি বোঝা গেল? সে বক্তব্যের উত্তর না জানলেও তার উপস্থিত বুদ্ধির কাছে সবাই হেরে গেল। তার মানে আমরা অনেক কিছুই জানবো, অনেক কিছুই শিখবো, এরপরেও আমাদের অনেক কিছু অজানা থাকবে। তখন আমাদেরকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে যে বিবেকটা দিয়েছেন, যে জ্ঞান আমাদেরকে সবচেয়ে আলাদা করেছে, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্নের উত্তর দিতে হবে। কারণ যারা আমাদের আশেপাশে রয়েছে তারা বিভিন্নভাবে আমাদেরকে বিভ্রান্ত করছে। তাদের প্রশ্নের ধরন দেখলে মনে হয় সে অনেক বেশি কিছুই জানে, আসলে সে কিছুই জানে না। সে আপনাকে বিভ্রান্ত করার জন্য কয়েকটা প্রশ্ন শিখছে। যারা অন্য আকীদা রয়েছে তারা কমন কয়েকটা কথা জানে, শিরক আর বিদআত, আর কিছু জানে না। তাকে আপনি শিরক বিদআতে যতই বুঝান সে বুঝবে না, তাকে আপনি বোঝাতে হবে বাস্তবতার দিক দিয়ে। সেজন্য আপনাকে একটু ভিন্ন আঙ্গিকে আসতে হবে। কারণ আমাদের প্রত্যেকটা মাহফিল যাই বলেন, হয়তো আমাকে অনেকে আবার নেগেটিভলি নিতে পারেন, আর যত মাহফিলে হচ্ছে আমাদের সংগঠনের ছেলেরা আয়োজন করে, কিন্তু মাহফিলে সংগঠনের দাওয়াত কতটুকু যাচ্ছে সেটা আমরা খেয়াল করি না। মাহফিলের যে এরকম ঘরোয়া প্রোগ্রাম অনেক ভালো, আপনি প্রশিক্ষিত করতে পারবেন। ওই মাহফিলে যারা আয়োজন করে তারা যখন থাকে, হ্যাঁ আমি বলি মাহফিল একেবারে বাদ দিতেও পারবেন না, মাহফিলের প্রয়োজনীয়তা আছে। আপনি এরকম প্রোগ্রামে আপনার জ্যাঠাকে নিয়ে আসতে পারবেন না, মাহফিলে নিয়ে যেতে পারবেন, যে আপনার চাচাতো ভাইকে এরকম প্রোগ্রামে আসতে দিচ্ছে না। তাদেরকে বোঝানোর জন্য আপনাকে অনেক কিছু জানতে হবে। আচ্ছা, আমি সংক্ষেপে বলবো, যাদের কারো কোনো বুঝতে যদি অসুবিধা হয় আপনারা হাত তুলবেন। আমি আশা করি এখন থেকে আর মাঝখানে বিরতি না নিয়ে বলে যাব। প্রথমেই বলেছিলাম আমি ছাত্র সেনা কেন করব, শুরুতেই বলেছিলাম আমি মানুষ, তাহলে আমাকে ইবাদত করতে হবে। সেই ইবাদত যদি করতে হয়, কিভাবে করতে হবে সেটা করার জন্য আল্লাহ যেমন আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করে ইবাদত করার কথা বলে দিয়েছেন, ঠিক তেমনি আমরা যখন দেখি একটা ক্যালকুলেটর, একটা ল্যাপটপ কিনি, তখন তার সাথে একটা ক্যাটালগ দেওয়া হয় কিনা? সেই ক্যাটালগে থাকে কিভাবে সে ল্যাপটপ, ক্যালকুলেটর, মোবাইল চালানো হবে। যারা জানে না তারা এই বইটাও পরে পরে চালাতে পারবে। ঠিক তেমন আল্লাহ যখন তার একটা মোবাইল, তার একটা ল্যাপটপ, তার একটা সৃষ্টি পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে, তখন তার জন্য একটা বড় সংবিধান ক্যাটালগ পবিত্র কুরআন নাজিল করেছেন, কিভাবে সে মানুষ তার পথ চলবে। সেখানে বলা আছে আপনাকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, তাহলে সেই ইবাদত কিভাবে করব, সেজন্য কোরআনে আরেকটা আয়াত আল্লাহ নাজিল করেছেন। আর অসংখ্য আয়াত রয়েছে, তার মধ্যে যেগুলো খুব বেশি গ্রহণযোগ্য, যেগুলো আমাদেরকে এই কথার সাথে, ছাত্র সেনার সাথে সংশ্লিষ্ট, সেগুলো আমাদেরকে জেনে রাখতে হবে, যাতে আরেকজনকে কথাগুলো বোঝাতে আমাদের জন্য সহজ হয়। কোরআনে রয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে সারা জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, শুধুমাত্র মুসলমানের জন্য না, শুধুমাত্র সুন্নির জন্য না। তাহলে রাসূল যদি সারা জগতের জন্য রহমত হয়, তাহলে সমগ্র মানব জাতির জন্য আমার রাসূল প্রেরিত হয়েছে। তাহলে মানব জাতির মঙ্গল যদি আমার রাসূল করার জন্য আসেন, সে দায়িত্ব আমাদেরকে দিয়ে গিয়েছেন। তাহলে সেই দায়িত্ব পালন করতে গেলে আমাদেরকে, সে হিন্দু বলে, সে অন্য আকীদার বলে, তার সাথে আমি সম্পর্ক রাখবো না, সেটা কখনোই সমীচীন নয়। তার সাথে সুসম্পর্ক রেখেই তাকে সত্যের দাওয়াত দিতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওয়াত দিতে হবে। তাহলে আস্তে আস্তে আমার দাওয়াত সবার ঘরে পৌঁছাবে। সে পৌঁছানোর জন্য আমাদেরকে জানতে হবে সে পৌঁছানোর পদ্ধতিটা কিরকম হবে। দাওয়াতি ইসলামীর কে কে আছেন এখানে? আছেন কেউ? আচ্ছা, দাওয়াতি ইসলামী যারা আছে তাদের আচরণগুলা দেখতে অনেক সুন্দর না? তাদের আচরণ দেখলে অনেকে আকৃষ্ট হয় না? তাদের প্রোগ্রামে বসলে দ্বিতীয় দিন আবার যেতে ইচ্ছে করে না?
শুধুমাত্র দাওয়াতে ইসলামের প্রোগ্রাম কেন, বাংলাদেশ ইসলামী ছাত্র সংগঠনের প্রোগ্রাম হয়, সেই সব প্রোগ্রামেও আপনাদের একদিন যদি এসে 10 জন বক্তায় বক্তব্য দিল, একজন বক্তার বক্তব্য যদি কোনো সময় ভালো লাগে, যদি আপনি কোনো সময় শুনেন যে উনি ওদিকে আসবে, তখন আপনি যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেন। কেননা তার বক্তব্যটা শুনতে আপনার ইচ্ছে হয়। কেন ইচ্ছে হয়? উনি সুন্দর করে বলেন। সেই সুন্দর করে বলাটা আপনাদেরকেও শিখতে হবে, যাতে আপনারটা শোনার জন্য আরেকজন আসে। কারণ আপনারটা শুনতেই যদি ভালো না লাগে, কে আসবে আপনার কথা শোনার জন্য? সে বক্তব্য শুনবে কি করে? আরেকজন যে শুনবে, কেন আমার বক্তব্য আরেকজন মনোযোগ দিয়ে শুনবে, সেই জন্যই তো আজকের প্রোগ্রাম। কিভাবে একজন আমার বক্তব্য শুনবে সে বিষয়ে এবার বলি। আমরা জানি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জীবনের জন্য সর্বোত্তম আদর্শ। তাহলে সে আদর্শ বাস্তবায়নের জন্য আমরাই তো মাঠে নেমেছি। তাহলে সে আদর্শ আমার মাঝে আছে কিনা সেটাই দেখতে হবে। তাহলে আমার রাসূলের আদর্শটা আমাদেরকে অনুসরণ করতে হবে। কেন? আমার রাসূলের আদর্শ অনুসরণ করাটা ইবাদত, আর আমাকে সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য। ইবাদত নামাজ, রোজা, হজ, যাকাতে সীমাবদ্ধ নয়। এখানে দাঁড়িয়ে কথা বলাটাও আপনার জন্য ইবাদত, প্রোগ্রামে এসে বসে থাকাটাও আপনার জন্য ইবাদত। কারণ এই প্রোগ্রামে আসলে আমার রাসূল খুশি হবে, আর আমার রাসূলের খুশি হওয়াটাই হচ্ছে ইবাদত। পবিত্র কোরআনে আরো নাযিল হয়েছে, কুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অর্থাৎ তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আমার রাসূলকে আগে রাজি করো। আর আমার রাসূল বলেছেন, যদি তুমি আমাকে রাজি করতে চাও তাহলে তোমার উপরে যে রয়েছেন, তোমার নেতৃস্থানীয় যিনি রয়েছেন তাকেই তুমি আগে রাজি করো। কারণ পবিত্র কোরআনে সূরা নিসা, আমরা নাম জানি তো, সূরা নিসা যে সূরা মেয়েদের নামে নাযিল হয়েছে, সেই সূরার 59 নম্বর আয়াতে বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লিল আমিরি মিনকুম। এর আগেই রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সেই ঈমানদারগণ, সবাইকে ডাক দিয়ে বলা হচ্ছে না, ঈমানদারগণকে ডাক দিয়ে বলা হচ্ছে তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো এবং ওলিল আমরের আনুগত্য করো। ওলিল আমর বলতে এখানে বোঝানো হয়েছে তোমাদের মধ্যে যিনি সামগ্রিক দায়িত্বশীল, অর্থাৎ তোমার উপরের যিনি নেতা রয়েছেন তার আনুগত্য করো। যদিও তার কাজ তোমার পছন্দ না হয়, তারপরেও তার আনুগত্য করতে হবে। এখন সেই আনুগত্যের সাথে আমার আজকের বক্তব্যের বিষয় জড়িত, তাই আমি সূরা নিসার সেই 59 নম্বর আয়াতের কথা উল্লেখ করেছি। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতেও বলা হয়েছে যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলকে অনুসরণ করো, তোমাদের আমল সমূহ নষ্ট করে দিও না। তাহলে ওই দুই আয়াতের মধ্যে সম্পর্ক রয়েছে। প্রথমে বলা হয়েছে যে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওলিল আমরের তথা তোমাদের নেতাদের আনুগত্য করো। যদিও তাদের কাজ তাকে আপনাদের পছন্দ না হয়, তারপরেও তাদেরকে কি করো? আনুগত্য করো। কেন কথাগুলো বলা হয়েছে? বুখারী মুসলিম শরীফের একটা হাদিস শরীফ রয়েছে, সে অনুসারে সেটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াতে রয়েছে যে তোমরা আগে তোমাদের নেতৃবৃন্দের কথা শুনো তারপর মানো। আগে শুনো তারপর মানো। তাহলে বক্তব্য দেওয়ার পূর্ব শর্ত হচ্ছে আগে শুনতে হবে, তারপর মানতে হবে। আজকে যারা এসেছেন অত্যন্ত ভালো লাগছে, আপনারা আমার কথাগুলো শুনতে ভালো না লাগলেও আপনারা ভালোভাবে শুনতেছেন। কারণ একজন বক্তা তখনই সুন্দরভাবে বক্তব্য দেওয়ার অনুপ্রেরণা পায় যখন শ্রোতা সে বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করে। তাহলে ভালো বক্তা হওয়ার আগে আপনাকে ভালো শ্রোতা হতে হবে, তাহলে আপনি পারবেন। এবার আসি বক্তব্য দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা জানতে হবে। আমি প্রথমেই বলেছিলাম 3টা বিষয়, কি কি? এখানেই বক্তব্য শেষ। স্থান, কাল, পাত্র। আপনাকে স্থান বিষয়ে আমি ইতিমধ্যে বলেছি। আমি যদি ছাত্রলীগের অনুষ্ঠানে গিয়ে বক্তব্য দেওয়া শুরু করি, আমাকে জানতে হবে আমি এমন কিছু কথা বলবো যেগুলো ওদের গায়ে লাগবে না, ওরা আমার দিকে আকৃষ্ট হবে। যখন সে আমার কাছে কিছু জানতে আসবে তখন আমি তাকে কিছু জানাতে পারবো। আমি যখন ছাত্র শিবিরের প্রোগ্রামে যাব তখনও আমাকে একই পন্থা অবলম্বন করতে হবে। আমি এখানে বক্তব্য দেওয়ার জন্য আপনাকে বক্তব্য শিখাচ্ছি না, আমি আপনাকে কথাগুলা বলতেছি যাতে আপনি কথাগুলা শিখলে যে বক্তব্য দিতে জানে না, যে বক্তব্য দিতে জানে, দুজনকে যেন আপনি আপনার বক্তব্য তুলে ধরতে পারেন। আমাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য আপনাকে বক্তব্য শিখতে হবে না, আপনাকে শিখতে হবে অন্য সংগঠনের সামনে। যেমন আমাদের দল আজকে সম্মিলিত জোটের অংশীদার,
ঠিক কিনা? এখন আমাদেরকে বক্তব্য দিতে যেতে হবে না? আমাদের সম্মিলিত জোট যেহেতু রয়েছে, আমাদেরকে জাতীয় পার্টির যে কোনো প্রোগ্রামে গিয়ে আদর্শ বাস্তবায়ন করতে হবে না? সেখানে গিয়ে যদি বলি ছাত্র সেনা ভালো, আপনারা সবাই ছাত্র সেনা করেন, তখন আপনার জাতীয় জোট কোথায় চলে যাবে? সেজন্য আপনাকে আগে জানতে হবে আপনি কোথায় দাঁড়িয়ে বক্তব্যটা দিচ্ছেন, স্থানটা আপনাকে বুঝতে হবে। ঠিক তারপরে আপনাকে বুঝতে হবে পাত্র। পাত্র মানে শ্রোতা। আমি কার সামনে দাঁড়িয়ে বক্তব্যটা দিচ্ছি, আমি যার সামনে দাঁড়িয়ে বক্তব্যটা দিব সেটা আমাকে আগে ঠিক করেই বক্তব্যটা দিতে হবে। আমি একই বিষয়ের উপর ভোজপুরে বক্তব্য দিয়ে আসছি গত 15 রমজান। সেখানে গিয়ে আমি প্রথমে নিজে অবাক হয়েছি, কিভাবে বক্তব্য দিব সেটা আমি নিজেই বুঝতে পারছি না। কারণ আপনাদের দেখে ভালো লাগছে, আপনাদের যেটা পাত্র আমাকে যাচাই করতে হবে, সেই পাত্র যাচাইয়ের প্রয়োজন আমার হয়নি, কিন্তু ওই জায়গায় আমাকে পাত্র যাচাইয়ের প্রয়োজন হয়েছিল। পাত্র যাচাই বলতে আমি যে কথাগুলো আমার শ্রোতা মন্ডলীকে বলবো, সেই কথাগুলো ওনারা বুঝতেছেন কিনা সেটা আগে আমাকে বুঝতে হবে। কারণ আমি যার জন্য কথা বলবো সেই যদি না বোঝে, আমি এখানে দাঁড়িয়ে কথা বলে আর লাভটা কি? আর শ্রোতা মন্ডলীর একটা কাজ, আমি সময় সংক্ষিপ্ত, যদি আমার বক্তব্যটা অগোছালো, আমি শুরুতেই বলেছিলাম আমাকে আপনাদেরকে দায়িত্ব দিয়েছিলাম যে বক্তব্যটা আপনাদের থেকে আমি গোছালো নিব। কারণ আমি গোছালোর কথাগুলো বলছি, আপনাকে বেশি কিছু গোছাতে হবে না, 3টা বিষয় মাথা রেখে কাজ করলেই হবে। কি সেগুলো? আমি একই কথা বারবার বলার একটাই কারণ, আমরা সেটাই ভুলে যাই। আমরা বক্তব্য দিতে গেলে কি জানতে হবে? স্থান, কাল, পাত্র। তাহলে আমি স্থানেরটা ক্লিয়ার করলাম, পাত্রটা ক্লিয়ার এজন্য করছি, আমি যখন আমার ঘরে বক্তব্য রাখি, আমরা এখানে অনেকেই এসেছি, ঘরে কিন্তু সবাই আমাদেরকে সাধুবাদ দেয় না, কারো কারো ঘর আছে নিষেধ করে, আছে কিনা? যে এখানে যায়ও না, রাজনীতি ভালো না। আপনাকে যে রাজনীতিটা ভালোর জন্য করলে ভালো, সেটা পরিবারকে বোঝাতে হবে না। আপনার প্রথম বক্তব্য স্থান হওয়া উচিত আপনার পরিবার। আপনার পরিবারকে আপনি আগে বোঝান, তারপর আপনার প্রতিবেশী, তারপর সমাজ, তারপর দেশ ও জাতি। তাহলে আপনি পরিবারকে যদি বোঝাতে যান, তাহলে আপনাকে ওই বিষয়ে অবশ্যই আপনার জ্ঞান লাগবে। বক্তব্য পাত্র মানে আপনি কাকে বক্তব্য দিবেন। আপনি ছোট ভাইয়ের সাথে যেভাবে কথা বলেন, আপনি আপনার বাবার সাথে সেভাবে কথা বলতে পারেন না। আপনি ছাত্র সংঘের কর্মীদের সাথে যেভাবে কথা বলেন, ছাত্রলীগের কর্মীদের সাথে সেভাবে কথা বলতে পারেন না। আপনাকে পাত্রের বিষয়টা আগে ঠিক করতে হবে। সে পাত্রকে আমি যে কথাটা বলবো সেটা উনি মনোযোগ সহকারে নিচ্ছেন নাকি উনি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, সে বিষয়টা আমাকে মাথায় রেখে বক্তব্য দিতে হবে। আরেকটা বিষয় ছিল কাল। কালের ব্যবহার আমরা সবাই জানি, এখানে যারা রয়েছেন শুরুতেই বলেছিলাম আপনারা শিক্ষিত, তার জন্য দরকার প্রশিক্ষণ। এই কালের ব্যবহার আমরা জানি। ইংরেজিতে টেন্স নিয়ে অনেকে পাগল হয়ে গেছে, কেননা টেন্সকে বলা হয় ফুল অফ ইংলিশ গ্রামার। ইংরেজি গ্রামারের প্রাণ বলা হয় টেন্সকে। সে টেন্সেরই বাংলায় তো কাল। এখন সে কাল আমাদের সংগঠনে বক্তব্য দেওয়ার জন্য কেন দরকার সেটা আমার জানা উচিত। অর্থাৎ আমি কোন সময়ে বক্তব্য দিচ্ছি। যেমন আমার আর সময় আছে সর্বোচ্চ 10 হতে 11 মিনিট, একটু বেশি আছে। এখন এই সময়ে আমাকে বক্তব্য শেষ করতে হবে। অনেকে বক্তব্য দেওয়ার শুরুতে বলে দেয় আপনার বক্তব্য 2 মিনিট, দেয় কিনা? এটা খারাপ কিছু না। 10 জন বক্তা আছে, 15 মিনিট সময় আছে, অবশ্যই 2 মিনিটে বক্তব্য শেষ করতে হবে। সেই সময় জ্ঞানটা আপনার না থাকলে আপনার বক্তব্য দেওয়ার যোগ্যতাই নেই। আপনাকে সর্বপ্রথম আপনি যখন স্থান বুঝছেন, পাত্র বুঝছেন, এখন দরকার আপনার কাল, সময়। আপনি বক্তব্য দিচ্ছেন, সেই সময় মানে শুধুমাত্র 10 মিনিট 5 মিনিট সে সময় না। আপনার পরে আর কোনো বক্তা আছে কিনা, আপনার মঞ্চে আপনার চেয়ে যোগ্য কেউ বসা আছে কিনা। আমি অ্যাডভোকেট মোসাইফুদ্দিনকে পাশে বসিয়ে রেখে এখানে 2টি কথা বলা, কোনোদিনই আমি আমার যোগ্যতা প্রমাণ করতে চাইবো না। ওই আমার মুখ থেকে 10 মিনিট কথা শোনাচ্ছে, ওনার মুখ থেকে 10 সেকেন্ড কথা শোনাটা অনেক জরুরি। সময় বলতে আমি সেটাকেই বোঝাচ্ছি। আশা করি ক্লিয়ার। অর্থাৎ আমার সময় মানে 10 মিনিট সময় আমাকে দেওয়া হয়েছে, আমি না পারলেও স্পিকারটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবো। সেই সময়টা আমি শেষ করে উঠবোটে পরীক্ষার হল না, 3 ঘন্টা সময় পর আমাকে খাতা জমা দিয়ে আসতে হবে। এটা বক্তৃতার মঞ্চ, আমার চেয়ে যোগ্য ব্যক্তি থাকতে পারে। আর শ্রোতা মন্ডলীর ততই খুশি যত স্বল্প সময়ে আপনি বক্তব্য শেষ করতে পারেন, ঠিক কিনা? আপনারাই বলেন।
আপনারা এখানে প্রোগ্রামে আসছেন, আপনারা মনে মনে অনেকে চাইছেন যদি আসরের পরে থেকে শুরু করে প্রোগ্রাম ইফতারের সময় শেষ করে খুব সুন্দর হবে। এখানে অনেকেই আছেন, কারণ সময় জ্ঞানটা সবাই চায়। আর বর্তমান সময়ে প্রতিটা মিনিট প্রত্যেকটা একটা শিশুর জন্য গুরুত্বপূর্ণ। সে আপনারা বলে আপনার সাথে 1 মিনিট কথা না বললে আমি একটা ভিডিও গেম খেলতে পারবো। অর্থাৎ সময়টা আপনার জন্য না, আপনার যথেষ্ট সময় থাকতে পারে, শ্রোতার যথেষ্ট সময় আছে কিনা, অনুষ্ঠান পরিচালনা যারা করছেন তারা যথেষ্ট সময় আপনাকে দিতে পারছেন কিনা সেটা আপনাকে আগে জানতে হবে। তিনটা বিষয় শেষ। এবার আসি, এই তিনটা বিষয়ে জানা আছে আমার। আমি জানি আমি কোথায় দাঁড়িয়ে কথা বলছি, স্থান আমার শিখা হয়ে গেছে। আমি এটাও জানি কাদের সামনে আমি বক্তব্য দিব, সেটাও আমার শিখা হয়েছে। বক্তব্য এটা একটু ক্লিয়ার করি। আমার শ্রোতা মন্ডলীর মধ্যে অনেকে আছে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, অনেকে আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অনেকে আছে প্রাইমারি স্কুলের স্টুডেন্ট, অনেকে আছে অন্য ধর্মের মানুষ। আমি এমন মুসলিম যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে সহ্য করতে পারি না। আমি সবাইকে একদম ঝালাই করে দিচ্ছি দাঁড়িয়ে। হিন্দু, বৌদ্ধ, মুসলিম কাউকে চার দিনে বিধর্মীদের দল সব বন্ধ, উল্টা বলে চলে গেলাম। আমি জানি না আমার অডিয়েন্সের মধ্যে 5 জন খ্রিস্টান, 2 জন বৌদ্ধ, 3 জন হিন্দু রয়েছে। তারা কি জীবনে আর কোনোদিন শুধুমাত্র আজকে প্রোগ্রাম বয়কট করবে না, তারা মুসলমানকেই বয়কট করবে, ঠিক কিনা? তাহলে আমাকে আগে শ্রোতা কারা আছে সেটা জানতে হবে, পাত্র কি বাছাই করতে হবে। না জানলে আপনি এসে যারা আয়োজক তাদেরকে জিজ্ঞেস করে নেন এখানে কোন কোন লেভেলের মানুষ আছে। আমার কথাগুলো আমি সবাইকে বলতে পারবো কিনা, কারণ আমি তো এখানে আজকে নোট করে নিয়ে এসেছি সবগুলো হিন্দুদের বিরুদ্ধে কথা। যেমন সুপ্রিম কোর্টের মূর্তি, এটা নিয়ে আলোচিত বিষয়, সবাই জানেন। সেই বিষয়ে সবাই বক্তব্য দিচ্ছে, ফেসবুকে ঢুকলে আর বেরোতে ইচ্ছে করে না, সুন্দর সুন্দর গালি দেওয়া হচ্ছে হিন্দুদেরকে। হিন্দুদের না, দেশটা তো মুসলমানদের। ওরা কি হিন্দুরা গিয়ে বসাইছে নাকি নেতৃত্ব যারা রয়েছে তাদের অনুমতি সাপেক্ষে বসাইছে? তাহলে অনুমতি যারা দিল তাদের দোষ কম কিসের? আমি কেন শুধু শুধু হিন্দুদেরকে গালি দিচ্ছি? আমার রাসূল তো বলে না তোমরা হিন্দুদেরকে গালি দাও, সেটা কি আমার রাসূলের আদর্শ? আমার ছাত্র সমাজের অনেক ভাইকে আমি দেখেছি সে কাজগুলো করতে। তার বক্তব্য আমি বলি, লাস্টের দিকে আসবো। আচ্ছা, পাত্রটা ক্লিয়ার তো, সময়টা ক্লিয়ার তো? আচ্ছা, এবার আসি। আমার 3টা বিষয় জানা আছে, স্থান, কাল, পাত্র আমি এখন বুঝে গেছি। আমাকে বক্তব্য দিতে দাঁড় করিয়ে দেওয়া হলো, আমি বক্তব্য দিব। আমি জানি আমি কোথায় দাঁড়িয়ে বক্তব্য দিব, তারপর জানি কাদেরকে বক্তব্য দিব, এটাও জানি কতক্ষণ বক্তব্য দিব, কিন্তু কি দিব সেটা জানি না। কি হবে, কি দিব সেটা জানি না। স্থান, কাল, পাত্র বুঝি স্পিকার নিয়ে সুজা মূর্তির মতো দাঁড়িয়ে আছে, হবে? তখন কি হবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনছেন তো? নীল দর্পণ একটা নাটকের নাম আছে, শুনেছেন তো? নীল দর্পণ নাটক দেখার সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতা ছুঁড়ে মেরেছিলেন, বুঝা যাচ্ছে? এই নীল দর্পণ নাটক বিশেষ পরীক্ষায় আসে। কে লিখেছেন, কে জুতা ছুঁড়ে মেরেছেন, কিন্তু কেন মেরেছেন সেটা এখনো ভালো করে আবিষ্কৃত হয়নি। নিশ্চয় তাদের উপস্থাপনা সুন্দর ছিল না। এটার জন্য বলছি, আপনি মূর্তির মতো দাঁড়িয়ে থাকলে আপনার কপালেও যে সেটা জুটবে না তার কোনো গ্যারান্টি নাই। আপনার কপালেও জুটতে পারে। জর্জ বুশের কপালেও জুতা জুটছিল, মুনতাজির আর জাইদি। সে আমেরিকার সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট ছিলেন, তারপরেও তার মুখে জুতা গিয়েছিল। তার মানে আপনি যদি প্রিয় পাত্র হতে না পারেন তবে সে জুতা সরাসরি তার গায়ে লাগেনি, সেটা জানেন তো? সে জুতাটা তার গায়ে লাগানো থেকে নিজেকে বাঁচাতে পেরেছেন। আমি মনে করব সে যতই খারাপ হোক সে ওই ক্ষেত্রে সফল। তার মানে আপনি সবসময় যে ছাত্র সংসদের প্রোগ্রামে বক্তব্য দিবেন সেটা নয়। আপনি ছাত্রলীগের প্রোগ্রামে যখন বক্তব্য দিবেন তখন আপনাকে এটাও মাথায় রাখতে হবে, শ্রোতা থেকে কোনো ঢিল আমার মুখে আসতে পারে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। উল্টাপাল্টা প্রশ্ন হতে পারে, সেই জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। একজন বক্তা, যে বক্তব্যের বিষয় কি ছিল? বক্তব্য প্রদানের কৌশল। কৌশল হচ্ছে আপনি সুন্দর করে সবকিছু শিখে আসলেন, সুন্দর জামা পরে আসলেন, এমন অবস্থা হয়েছে যাওয়ার সময় জামাটা আপনার গায়ে নেই, সেজন্য কি বলবেন সেটার জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করে বলা উচিত। তাহলে আমি 3টা বিষয় ক্লিয়ার করার পরে যে বিষয়টা বলছি সেটা আমি এখন বলছি না, সেটা আমার রাসূল যখন কুরআন সর্বপ্রথম আমার রাসূলের উপর অবতীর্ণ হয় সেখানে প্রথম কথাটা কি ছিল? ইকরা। কোরআনের প্রথম শব্দ কি ছিল? ইকরা, পড়ো। ইকরা রাব্বি বিসমিকাল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
খালাকাল ইনসানা মিন আলাক। আমরা জানি তো এই কোরআনের প্রথম আয়াত হচ্ছে রিড বাই দ্য নেম অফ আল্লাহ হু হ্যাজ ক্রিয়েটেড ইউ। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কেন পড়তে বলেছেন? জানানোর জন্যই তো। আমরা কেন পড়ি? বলার জন্য। আজকে আমরা বক্তব্য কেন শিখবো? আটজনকে বলার জন্য, জানানোর জন্য। আমি কেন জানবো? আমি নিজে নিজে জানি, যদি অনেক কিছু জানি, সে জানার কোনো মূল্যায়ন নেই যদি সেটা আমি আটজনকে জানাতে না পারি। আমি শুরুতেই বলেছি, আমি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা করে প্রোগ্রামে আসার জন্য না, এই প্রোগ্রাম থেকে বের হয়ে 10টা অন্য সংগঠনের কর্মীকে ছাত্র সেনায় নিয়ে আসার জন্য। আমরা সেই দাওয়াতি কার্যক্রম থেকে পিছিয়ে আসছি বলে সংগঠন এখন যারা আসছে ধরতে গেলে এখন সংগঠনের জোয়ার আছে। এই সংগঠন অনেকে দেখেই চলে আসে, কারণ এখানে কিছু পাওয়া যায়, সেটা দূর থেকেই বুঝে। এখন আমাকে যাইতে হবে যে দূর থেকে দেখছে না তাকে বোঝানোর জন্য। তাহলে তাকে বোঝানোর জন্য যদি যেতে হয়, আমাকে আগে সেই বিষয়ে জানতে হবে। আমরা স্থানকাল পাত্র সবাই মোটামুটি বুঝি, যেটা বুঝি না সেটা হচ্ছে কি বক্তব্য দিব সেটাই জানি না। সেটা জানার জন্য তো আমাকে, যখন আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টির পর যখন আমার জন্য একটা সংবিধান দিয়েছে, সেই সংবিধানে বলা হয়েছে তুমি জানো। আর জানতে গেলে আগে শুনতে হবে। সে শোনার জন্য হাদিস শরীফ এসেছে, জানার জন্য কোরআন এসেছে। আর আমার রাসূল তো আপনাদেরকে জানার জন্য কোথায় যেতে বলেছে সেটা জানেন তো। শুধু চীনে যেতে বলেছে, চীন তো চাইনিজ, এখানে তো সব বুদ্ধিস্ট, সেখানে কেন যেতে বলেছেন? কারণ তখনকার সময়ে চীনের শিক্ষায় দীক্ষায় উন্নত ছিল। তাহলে সে চিন্তা করলেন আপনার যার কাছে যাবেন তার কাছ থেকে জানা উচিত। আমরা ইমাম আজম আবু হানিফা, আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজিল বিল্লাহি, ওনাদের নামগুলো শুনেছি, ওনাদের অনেক বয়ান আমাদের জানা আছে। উনি একটা পাদ্রীকে, ওনাদের একটা বক্তব্য মধ্যে রয়েছে, একটা পাদ্রীকে উনি উস্তাদ মানেন। উনি একবার মাহফিলে বক্তব্যরত অবস্থায় ওই মহিলা, ইহুদি মহিলা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন, উনি মাহফিলে বক্তব্যরত অবস্থায় দাঁড়িয়ে গেলেন। সে বিষয়টা আমরা অনেকে জানি। কেন দাঁড়িয়ে গেলেন? কারণ শিক্ষকের সম্মানার্থে। অর্থাৎ এটা এই জন্যই বলছি, শিক্ষকের সম্মানটা কিভাবে দিতে হয় সেটা তো আমাদের বক্তাগণ আমাদেরকে শিখিয়েছেন। ইমাম আজম আবু হানিফা একজন বক্তা নন, আলা হযরত ইমাম আহমদ রেজা বক্তা নন, ইমাম শেরে বাংলা বক্তা নন, নুরুল ইসলাম ফারুকী বক্তা নন। অনেক আলেম রয়েছে, সবাই কি আর নুরুল ইসলাম ফারুকের মতো চ্যানেল আইতে আর টিভিতে, মহানা টিভিতে গিয়ে এরকম বক্তব্য দিতে পারে? আবার অনেকে এখনো দিচ্ছেন। তার মানে একদিনে কোনো কিছু সফল হয় না। আপনাকে জানতে হবে কিভাবে সেটাকে সফল করতে হয়। কি দিব সেটাকে আমি শিখাবো। কি বক্তব্য, 3টা বিষয় শিখালাম। কি স্থান, কাল, পাত্র, 3টা ডিটেলস বললাম। এখন কথা হচ্ছে এই 3টা বিষয় জানার পরে যদি কি বলবো সেটা না জানি, তাহলে আমার দ্বারা কখনো বক্তব্য দেওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। আপনাদের মনে হয় কি সম্ভব? না। কেন মনে হবে? আপনারা তো কি বলবেন সেটা জানবেন, সেটা আপনাকে জানতে হবে, জানার জন্যই তো আসছে। তাহলে কি দিবেন সেটা জানার জন্য এখানে যারা আমি উপজেলা নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ইউনিয়ন ট্রেনিং ক্যাম্প করেন। আবার ইউনিয়নও মাঝে মধ্যে ট্রেনিং ক্যাম্প করে তার ওয়ার্ড কমিটিকে নিয়ে আসে। এসব ট্রেনিং ক্যাম্পে আমরা সাংগঠনিক নিয়ম অনুসরণ করে অনেক সময় দপ্তর সম্পাদক বা সাধারণ সম্পাদককে সঞ্চালনার দায়িত্ব দিই। আবার অনেক সময় সভাপতি পারেন, সেটা সাধারণ সম্পাদক পারেন না বলে তাকে দায়িত্বটা দিই না। হ্যাঁ, এরকম বড় প্রোগ্রামে দেওয়া যায় না, কারণ প্রোগ্রামের অত সৌন্দর্য রয়েছে। তবে আমাদের যে ঘরোয়া প্রোগ্রাম মিটিং গুলো হয় সেগুলা থেকে বক্তব্য আসতে হবে, সেখান থেকে শিখতে হবে। কিন্তু সেখানে কিভাবে শিখবো? যে বললাম কি বলবো সেটা জানতে হবে। সেটা জানার জন্য আপনার উপজেলার প্রোগ্রামগুলোতে, ইউনিয়নের প্রোগ্রামগুলোতে, ঘরের প্রোগ্রামগুলোতে পরিবারের সদস্যদেরকে বলবেন আমি কালকে রোজার মাসার রোজা কি করলে রোজা ভঙ্গ হয়ে যায় সে বিষয়ে কথা বলবো। তাহলে সে বিষয়ে কথা বলতে গেলে আপনাকে আগে সেটা শিখে নিতে হবে। আমি জাস্ট উদাহরণস্বরূপ বললাম রোজার বিষয়টা সবাই জানে, আমরা সেদিকে যাব না। আমাদেরকে জানতে হবে যে নেতৃত্ব কি, লিডারশিপ কি, সে বিষয়ে আমি জানবো। কালকে আমরা দুজনকে দায়িত্ব দিব, তুমি কালকে নেতৃত্ব সম্পর্কে শিখে আসবে, সেটা আমাদের সবাইকে মিটিং এ জানাবে। সময় হচ্ছে 10 মিনিট, কারণ এটা আবার প্রোগ্রাম বানিয়ে গেলেন না মিটিং কে। আমরা এখন হয় কি 3টা মিটিং দিয়ে 4:30টায় শুরু করি, 4:30টায় শেষ করি। সবার একটা ধারণে মিটিং এ যাবো না, কারণ এখানে গেলে 2 জনের টিউশন চলে যায়, 3 জনের চাকরি দেরি হয়ে যায়। কেন? আমরা সময়কে গুরুত্ব দিতে জানি না।
সেই বিষয়টা মাথায় রাখলে আশা করি পারবেন। তাহলে কি বলবো সেটা জানার জন্য আমাদেরকে বিষয়টা আগে নির্ধারণ করতে হবে। এবার আমি বলি, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, কি সেটা? যারা বক্তব্য দিতে জানেন না হাত তুলেছিলেন তাদেরকে বক্তব্য দিতে আসতে হবে, কিন্তু এখানে রাজি আছেন তো? তাদের জন্য আমি সময় বলে দিচ্ছি। আচ্ছা, এখানে নেতৃবৃন্দ রয়েছেন, দেওয়া যাবে দুজনকে সময়? হচ্ছে ওদের জন্যই 2 মিনিট শুধু। আমি সে বক্তব্য রিপিট করছি। আমার বক্তব্য অনেকক্ষণ হয়ে গেল, আপনারা অনেকেই শুনলেন অনেক কিছুই, আমি অনেক কিছুই বললাম অগোছালো ভাবে। বক্তব্য দিতে হবে, বক্তব্য দেওয়ার জন্য প্রধান কাজ হচ্ছে আপনাকে ভালো শ্রোতা হতে হবে। সেই শ্রোতা কেন হবে? আমি ছাড়া যারা বক্তব্য দিয়েছে আমি মনে করব সেটাই হচ্ছে কৌশল। সভাপতি বক্তব্য দিয়েছেন, সাধারণ সম্পাদক বক্তব্য দিয়েছেন, আমার পরেও অনেকে দিবেন, সেটাই কৌশল। যে ওনারা কিভাবে বক্তব্য দেয় সেটা শিখে নেওয়া। আমি এজন্য শুরুতে বলেছিলাম আমার বিষয়টা হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামের অনির্ধারিত বিষয়। কারণ প্রত্যেকটা প্রোগ্রামে ভালো বক্তা 2 জন অবশ্যই থাকে, তাদের বক্তব্য অনুসরণ করলে আপনার বক্তব্য শিখা হবে। কিন্তু আমরা বক্তব্য শুনি না, সেটাই সমস্যা। সেজন্য শুরুতে শর্ত বলেছিলাম, আপনি ভালো বক্তব্য দিতে গেলে আগে আপনাকে ভালো শ্রোতা হতে হবে। Before you have to speaker, you have to listener. Not only listener, you have to make a good listener. আপনাকে ভালো শ্রোতা অবশ্যই হতে হবে। ভালো শ্রোতা হলে আপনি ভালো বক্তা অবশ্যই হবেন। এবার কিভাবে সেটা হবেন বলি। আমেরিকার বিখ্যাত বক্তা উইলিয়াম জেনিংস লায়ন, সে যখন প্রথম বক্তব্য দিতে দাঁড়াতো, আমরা কেউ দাঁড়ালে কখনো দুজনের দুটা হাঁটু একসাথে লেগে যায় না। এই উইলিয়াম জেনিংস লায়ন যখন বক্তব্য দিতে উঠেছিলেন, তার 2টি হাঁটু একসাথে লেগে গিয়েছিল, যা দুজনকে টেনে ছাড়াইতেছে। সে তার পরবর্তী সময়ে আমেরিকার একজন বিখ্যাত ঝানুবক্তা হিসেবে পরিচিতি লাভ করেছে। আরেকজন বক্তার নাম বলুন, যার নাম হচ্ছে ফ্রান্সের রাজনৈতিক বক্তা জিন জোরেস। সে যখন বক্তব্য দিতে যেত, সে প্রায় সময় বক্তব্য দিতে গিয়ে বেকায়দায় পড়ে যেত। আরেকজন হাস্য রসাত্মক লেখনের জন্য বিশ্ববিখ্যাত মার্ক টুয়েন, তাকে বক্তব্য দিতে বললে সে বক্তব্য দেওয়ার পরে বলতো যে কি আমার মুখে তুলা গুঁজে দিয়েছে, পেটের নাড়িগুলি সব টেনে নিয়ে গেছে। তারাও বক্তব্য দিতে গিয়ে আটকে গেল। আরেকজন আমরা জানি ভার্সাই চুক্তি, নাম শুনেছি। এটা না শুনলেও আমরা জাতিসংঘ নাম শুনেছি, যেটা জাতিসংঘ না, যেটাকে জাতিধ্বংস বলা যায়। জাতিসংঘের ভূমিকা দেখলে মনে হয় তারা জাতিকে সংগঠিত করার জন্য আসেনি, জাতিকে বিভক্ত করার জন্য এসেছে। এই জাতিসংঘ ভার্সাই চুক্তির অন্যতম নায়ক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জ। তার বক্তব্যের সময় উনি বলেছেন, বক্তব্য দিতে যখন আমরা যাই তখন আমার মুখে রক্ত শুকিয়ে যায়, আমার জিহ্বাগুলো দাঁতের সাথে আটকে যায়, আমি বক্তব্য দিতে পারি না। সে ছিল কে? ব্রিটিশ প্রধানমন্ত্রী, জাতিসংঘ প্রতিষ্ঠার অন্যতম নায়ক। আমরা হিটলারের নাম শুনেছি। হিটলার ছোটখাটো বক্তব্য দিল রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। সে তার শ্রোতাদেরকে বলতো, তোমরা সবাই আমাকে প্রেসিডেন্ট বলে স্লোগান দাও, আমি তোমাদেরকে মিষ্টি খাওয়াবো। এই কথাগুলো আমরা অনেকে জানি। তখন সে যারা মিষ্টি খাওয়া উপযোগী শ্রোতা ছিল, কিছু মিষ্টি খাওয়ার লোভে কি করতো, তারা প্রেসিডেন্ট বলে বলে স্লোগান দিত। সে আবার সবাই নিয়ে মিষ্টির দোকানে মিষ্টি খাওয়াতো। মিষ্টি খাওয়ার পর দোকানদার বলতো যে টাকা দাও। তখন হিটলার বলতো, ওরা আমাকে কি স্লোগান দিয়েছে, বলতো প্রেসিডেন্ট, তো প্রেসিডেন্টের তো মিষ্টির টাকা দিতে হয় না। সে যখন প্রেসিডেন্ট হয়, সেই একদিন কিন্তু প্রেসিডেন্ট হয়েছিল। সে যখন প্রেসিডেন্ট হয় তখন তাকে প্রথম প্রশ্ন করা হয়েছিল, আপনি প্রেসিডেন্ট হিসেবে আপনার প্রথম কাজ কি? সে উত্তর দিয়েছিল, আমি ছোটবেলায় অনেক মিষ্টির দোকানে বাকি খাওয়াইছি সবাইকে, সেটা আগে পরিশোধ করতে হবে। সেই হিটলার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিত। আমরা আরো অনেক বক্তব্যের নাম জানি। জিন জুডিসের যে কথা বললাম, সে 1 বছর চেম্বারে বসে, ডেপুটিদের চেম্বারে বসে 1 বছর বুবার মতো কাটিয়েছিলেন বক্তব্য শিকার জন্য শুধু। তাহলে এই উদাহরণগুলো দেওয়ার একটাই কারণ, আমরা যারা ভয় পাই, আমি তো কিছু বলতে পারবো না, যদি বলতে না পারি তো লজ্জা লাগবে। শুরুতেই বলেছিলাম, শিকার জন্য প্রথম কাজ হচ্ছে আপনাকে লজ্জা ত্যাগ করতে হবে, তাহলে আপনি পারবেন। আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আজকে হয়তো আমার পা কাঁপছে না, হাত কাঁপছে না, একদিন আমার হাত পা অনেক কেঁপেছিল। আমি যেদিন লাল দিঘির ময়দানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলাম তখন আমার হাত পা কাঁপেনি, কারণ তার আগে বক্তব্য দিতে দিতে আমি অভ্যস্ত।
কারণ এই বক্তব্য দেওয়ার মূল কাজ হচ্ছে, আমি এতক্ষণ বলেছিলাম কিভাবে দিব, কি কি মাথায় রাখবো সব বলেছি, সবার ঊর্ধ্বে হচ্ছে আপনার সে বিষয়ে যদি জ্ঞান না থাকে আপনি অবশ্যই বক্তব্য দিতে ভয় পাবেন, আপনার সংকোচবোধ আসবে। আমি বলবো যে কাজটা আপনি জানেন না সেটা আপনি করতে যাবেন না। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি নিজে না শিখে আরেকজনকে শিখাতে যেও না, আগে নিজে শিখো। তাহলে আমি আর বেশি কিছু বলছি না, এই মুহূর্তে আমি একটা বক্তব্যের নমুনা দিচ্ছি। আপনাকে সময় দেওয়া হয়েছে 2 মিনিট, আপনাকে শেষ করতে হবে। আমার সময় আছে আর 5 মিনিট, আমি 2 মিনিটের একটা ট্রায়াল দিব। সেই জন্য আমি বলছি, আমরা যখন বক্তব্য দিই 2 মিনিট বলে দেওয়ার পরেও, একজন একটা কাগজ নিয়ে দাঁড়িয়ে থাকার পরেও আমরা বক্তব্য চালিয়ে যাই, সে বিষয়টা আমি আশা করব এখানে যারা আছেন একজনেরও জন্য না হয়। কারণ সেটা আপনি বক্তব্য যত গুরুত্বপূর্ণই দেন, আপনার নেগেটিভ ধারণা কখনো কাউকে এড়াবে না। কারণ হচ্ছে আপনি সময় জ্ঞানটা জানেন না, তখন আপনি কিভাবে বক্তব্য দিবেন। আমি শুরুতে এসে শুকরিয়া আদায় করছি, সঞ্চালককে ধন্যবাদ দিচ্ছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমার আগের বক্তাও হয়তো সেটা করেছেন, আমাকেও দিয়েছেন। শুধু প্রথম কাজ হচ্ছে আমরা জানি না কিভাবে বক্তব্যটা 2 মিনিটে শেষ করতে হবে, সেটা শেখাটা জরুরি। বক্তব্যের বিষয় ব্যানারে জানে, সঞ্চালক উপস্থাপনায় বলে দিয়েছে, তাহলে আপনি এত কিছু আর বলার দরকার আছে? ওই সময় আপনি বলবেন, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। উপস্থিতি যারা রয়েছে তাদের মধ্যে কে কে নাই, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, প্রশিক্ষক, তরুণ প্রাণীর তরুণ সেনানী, বর্ধনশীল মা বোনেরা কে নাই? আছে না? তাহলে আমি 10 মিনিটের বক্তব্য 1 মিনিটে গুছিয়ে আনতে পারি না। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আবার অনেকে কি করে, এটা বলার পরে বলে সময় সংক্ষিপ্ততার কারণে আমি সকলের নাম উচ্চারণ করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। এখানে অনেকেই উপস্থিত রয়েছেন, প্রধান অতিথি, বিশেষ বক্তা, আমি কারো নাম উল্লেখ করছি না, উল্লেখ করলে এতক্ষণ শোনা যাইত না, ঠিক কিনা? বুঝা গেছে? তাহলে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম বলে শুরু করে দিয়ে আপনি দেখতেছেন আপনার পরে 2জন বক্তা রয়েছে, আপনি বক্তব্য না দিলেও চলবে, তখন আপনি বলবেন আমি উপস্থিত হতে পেরে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম। বক্তব্য হয় নাই, আমাকে সবাই চিনে নেই। এখন যদি আপনার নির্ধারিত বক্তব্য 2 ঘন্টা থাকে, তাহলে আপনি এটা বলে চলে আসলে হবে? তাহলে 2 ঘন্টা বক্তব্য দেওয়ার জন্য আপনাকে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। কে বক্তব্য দিবেন? 1 মিনিট হাত তোলেন। 1 মিনিটের বক্তব্য যারা আগে কখনো দেননি কে দিতে পারবেন? আজকের আপনার বক্তব্যের বিষয় বলে দিচ্ছি, প্রশিক্ষণ কর্মশালা থেকে আমি কি শিখলাম। আমাদেরকে নামাজ পড়তে হবে। আমি 1 মিনিটের বক্তব্য স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছি। কে দিতে রাজি আছেন? একজন, যে কোনো একজন। আর না হলে ফলাফল আমি আগে, ধন্যবাদ, আমার ফলাফল ঘোষণা করতে হবে। যারা আছে প্রোগ্রামে কিছু শিখলেন, একজন, যে কোনো একজন। কারণ আমি ফলাফল আগে বলে দিচ্ছি, যদি কেউ দিতে না পারেন তাহলে আজকে প্রোগ্রামটাও ব্যর্থ। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहू व नसल्लिमु अला रसूलिल करीम, अम्मा बाद। উদ্যোগের আয়োজিত আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত আমার সিনিয়র নেতৃবৃন্দ, আসলে এখানে অনেক বড় মহান ব্যক্তিত্ব যখন উপস্থিত আছেন, ওনাদের সামনে এত বড় পর্যায়ে কখনো বক্তব্য দেওয়া হয়নি। তো আজকে বড় ভাই অনুরোধ করেছেন, তাই ওনার আদেশ পালনার্থে আমি এখানে দাঁড়িয়েছি। তো শুরুতে আমি স্মরণ করছি মহান রব্বুল ইজ্জত, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আমি আজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।